মেগা একটা মিটিং হলো প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর, তার বাইরে কোন দিকে তাকানো যায়? তার বাইরে তাকাতে হবে, তার কারণ ঠিক মিটিংটা শেষ হলো তারপরেই নবান্নে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে নেই, তিনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। চলুন দেখি আগে ওই মেগা মিটিংয়ের কিছু ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ, সঙ্গে তৃণমূলের সাংসদরাও ছিলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছবিতে যাদের দেখতে পাচ্ছেন সৌগত রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে সাইড প্রোফাইল থেকে। এইটুকু ছবি সামনে এসেছে এই মিটিংয়ের। মিনিট 20 মিটিং হয়, তারপর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। अगर कोई गलती हो तो आप रुपया रुक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया, बात भी किया है। आज तक कुछ नहीं मिला। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक जॉइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो, मैंने वो क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। हम लोग बोला था मीटिंग का टाइमलाइन एक होना चाहिए, सुदीप बंदोपाध्याय ने इशू रेस किया था, हम लोग बोला था, तो उन्होंने कहा है हाँ हम टाइम बाइंडिंग्स करेंगे। যৌথ কমিটির আশ্বাস ইত্যাদি বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষে সেই বঞ্চনা নিয়ে সরব হলেন। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন, বঞ্চনা শব্দটাকে হাইলাইট করছেন, ঠিক তখনই ওই বঞ্চনা শব্দটাকে হাতিয়ার করে নবান্নে ঢুকে গেলেন শুভেন্দু অধিকারী, কাউকে কিচ্ছু না জানিয়ে। ছবিটা দেখাবো আগে। শুভেন্দু অধিকারী নবান্নে, কেউ কিচ্ছু জানতেন না। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছেন, তিনি মুখ্য সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তিনি বেশ কিছুক্ষণ ভিজিটার্স রুমে ওয়েট করেন, হাতে প্ল্যাকার্ড লেখা ছিল ওই বঞ্চনা। বাংলা বঞ্চিত হচ্ছে এবং বঞ্চিত হচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস। ঠিক বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। এই বঞ্চনাকে হাতিয়ার করেই দিল্লি গিয়েছেন মমতা, আর সেই বঞ্চনাকে হাতিয়ার করেই নবান্নে গেলেন শুভেন্দু। শুভেন্দু সিএস এর সঙ্গে কনভারসেশনের একটা অডিও ক্লিপ সামনে এসেছে, মুখ্য সচিব এবং শুভেন্দুর, শুনুন। সেক্রেটারি, আমরা আপনাকে হাফ অ্যান আওয়ার আগে আপনার পিএকে জানিয়েছিলাম, আপনার পিএ অ্যালাও করেনি, রিজেক্টও করেনি, তো আমরা ওয়েট না করে এখানে এসেছি। আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। আমরা রাজনৈতিক কর্মসূচিতে যেতে চাই না, ইন্টারেস্টেড নই, কিন্তু সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। পিপুল ম্যান্ডেটে জিতে এসেছি, অথচ আপনার প্রশাসন আমাদেরকে দেখা করা তো দূরের কথা, ফোন পর্যন্ত ধরে না। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। আমি আশা করব মুখ্য সচিব তার ব্যুরোক্রেসিকে তিনি কারেকশন করাবেন এবং সঠিক রাস্তায় হাঁটাবেন। এবার বুঝলেন জমজমাট রাজনীতি। চলুন এই নিয়ে তর্ক হোক। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঠিক আমার বাদিকে অতনু চট্টোপাধ্যায়, আইনজীবী এবং সিপিআইএম নেতা, তার পাশে সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রাজশ্রী লাহিড়ী, বিজেপি নেতা, তার পাশে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায়। এছাড়াও বাইরে থেকে আমার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আছেন, অভিষেকও আছেন। স্বাগত আপনাকে অভিষেক দুপুরের বিতর্কে। রাজনীতিতে আমরা দেখলাম বঞ্চনাই হাতিয়ার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চনাকে সঙ্গী করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, সেখানে গিয়ে তিনি প্রেস কনফারেন্স করে মিটিং শেষে যখন বললেন আবার সেই বঞ্চনা, এই বঞ্চনাকে হাতিয়ার করে চলে গেলেন নবান্নে শুভেন্দু অধিকারী। আবার শুভেন্দু জানতেন যে মমতা নবান্নে নেই, তারপরেও গেলেন। রাজশ্রী,
দেখুন, অবশ্যই যাবে, কারণ এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার তো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে বিউরোক্রেসি যে একটা একচোখা মনোভাব তাদের মধ্যে। আজকে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না, 5 লক্ষ টাকার বিমা যোজনা। আজকে দাঁড়িয়ে আপনার কিষাণ সম্মান নিধি সেটা দেওয়া হচ্ছে না, কৃষকদের যে ফসল বিমা যোজনা, বিশ্বকর্মা যোজনায়, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কোনো রকম কোনো রিপোর্টস কোনো কিছু এখনো অবধি রাজ্য থেকে দেওয়া হয়নি। বিজেপিকে ভোট দিয়েছে বলে বিজেপির সমর্থক কোনো পার্টিকুলার বুথ যদি হয়ে থাকে, সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে ভোট দিলে পরে তাদেরকে আবাস, তাদেরকে স্বচ্ছ ভারত টয়লেটের আওতায় তাদেরকে রাখা হচ্ছে না, তাদের নাম পড়ছে না। এদিকে একজন এমপি ঘোষণা করে দিচ্ছে বিধবা ভাতায় তাদেরকে নাম ঢোকানো হবে, এটা করা হবে, ওটা করা হবে। একটা এমপির কি এই অধিকারটা আছে? আজকে দাঁড়িয়ে একটার পর একটা একটু থামাই, এই তালিকা দীর্ঘ, সত্যি দীর্ঘ, এবং আপনারা বারবার বলছেন। আমি এগুলো বৈধ কি বৈধ না, আপনাদের কতটা জাস্টিফাইড অভিযোগ, এই সমস্ত বিতর্কেই ঢুকছে না। আমার প্রশ্ন, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকেন না, নিশ্চিতভাবে দেশের বাইরে বা রাজ্যের বাইরে থাকেন, তখনই শুভেন্দু অধিকারী এই ধরনের নবান্নে যোগাযোগ করার চেষ্টা কেন করেন? আমরা দেখলাম স্পেন সফরের সময় তিনি গোপালিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন, তাই নিয়ে বিস্তর জল খোলা হলো রাজনীতিতে। আজ তিনি আচমকা নবান্নে পৌঁছে গেলেন, মানে এটা কেন? দৃষ্টি আকর্ষণের চেষ্টা? না, দৃষ্টি আকর্ষণ নয়, মানুষের বঞ্চনা জানানোর জন্য কি আমাদের এই সময়টা বেছে নেওয়া? না, আমাদের কি অপেক্ষা করে থাকতে হবে কখন মুখ্যমন্ত্রী থাকবে, কখন মুখ্যমন্ত্রী মমতা থাকবে? থাকাকালীন আমরা তো এই চেষ্টাটা করেন না কেন? মমতার সঙ্গে দেখা করা তো আমাদের উদ্দেশ্য নয়। তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো সবার উপরে মুখ্যমন্ত্রী। এখানে তো বিউরোক্রেসির ব্যাপার, খুব স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে তো বিউরোক্রেসিকে অ্যাড্রেস করতে হবে। বিরোধী দলনেতা বিউরোক্র্যাটের সঙ্গে দেখা করতে গেছে, চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করতে গেছেন। অতীতে আপনি তো দেখেছেন, যখন এখানে দাঁড়িয়ে ভোটে, পঞ্চায়েত ভোটে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা হচ্ছে, তখন তো নওশাদ সিদ্দিকী গেছিলেন। তো মমতা কি দেখা করেছিলেন? মমতা তো দেখা করেননি। তো মমতা তো সেখানেই ছিলেন। সঙ্গে করেননি, মানে আপনি কি করে নিশ্চিত হচ্ছেন শুভেন্দুর সঙ্গে করবেন না? তিনি চেষ্টা করেন না কেন? দেখা করতে যাবেন, বিরোধী দলনেতা কেন দেখা করতে যাবেন? কথা বলার হলে তো বিধানসভার মধ্যেই যখন দেখা হবে তখন কথা বলে নেবেন। বিধানসভায় যারা কথা বলতে দেয় না, মাইক্রোফোন অফ করে ডাকে, বিধানসভা তাকে সাসপেন্ড করে দেয়। আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম দেখা করতে যাবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম কোনো কোঅপারেশন কেউ এক্সপেক্ট করতে পারে না? শুভেন্দু অধিকারীর হতাশাটা সামনে চলে আসছে। উনি চেয়েছিলেন মুখ্যমন্ত্রী যাক, তাতে কিচ্ছু এসে যায় না, প্রধানমন্ত্রী দেখা করবেন না বা তাদের সঙ্গে কোনো আলোচনা করবেন না, কিন্তু প্রধানমন্ত্রী 20 মিনিট তাদের সঙ্গে দেখা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের যে দাবিগুলো, 1,16,000 কোটি টাকার দাবি এবং বিভিন্ন দাবিগুলো আবাস থেকে শুরু করে দাবিগুলো বলেছেন। প্রধানমন্ত্রী ওটাকে খতিয়ে দেখছেন এবং বলেছেন রাজ্য এবং কেন্দ্র দুজনে বসে ঠিক করে ব্যাপারটাকে দেখবেন, এবং মুখ্যমন্ত্রী বলেছেন একটা টাইম বেঁধে দিতে, এবং প্রধানমন্ত্রী তাতে সম্মত হয়েছেন। এমতো অবস্থায় বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো নিয়ে গেছিলেন, এখানকার বিজেপি যেগুলো বারবার কাটার চেষ্টা করেছিলেন, তাতে সেটা ন্যায্য দাবি, সেটা আজকে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। আপনি বলবেন, আপনার সময় আপনি বলবেন। না, মানে ন্যায্য শব্দটা কোথায়? প্রধানমন্ত্রী কেন বলছি, যে লোকগুলো 100 দিনের কাজ করেছে তারা টাকা পায়নি, তাদের কি আপনি বলতে পারেন ন্যায্য কাজ করেনি? তাদের কাজ করিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর আপনার সবাই বলবেন যাদের টাকা মারা গেছে। আমরা তো বারবার একটা কথা বলছি, যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা এনকোয়ারি করুন। আবার যদি আপনি আপনার সঙ্গে সেটা আমি এটা বহু পুরনো বিতর্ক, কে ঠিক বলছে, এটা বহু পুরনো বিতর্ক। একটা কথা 10 সেকেন্ড আমি একটা কথা বলি। আপনারা দেখান কেন্দ্র তরফ থেকে একটা চিঠি দিয়েছে যে এইখানে দুর্নীতি হয়েছে, দেখাতে পারবেন না। এতগুলো মন্ত্রী জেলে আছে, শুধু ওটা বাজে কথা। বালু জেলে গেছে, লোকের বউ চুরিও করেছে। আবার উল্টোপাল্টা কথা আপনার না বলতে, রাজনৈতিক ভাবে না পেরে ওঠে আপনারা ব্যক্তিগত। রাজনৈতিক কেন? 10 কোটি টাকা পাওয়া গেছে, আরে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। আরে বালু প্রসঙ্গে আসবো, আরেকটার সময় আসবো প্লিজ। এখন আমরা শুভেন্দু মমতা একটু কনসেন্ট্রেট করি সঙ্গে প্রধানমন্ত্রী। এবার শুভেন্দু অধিকারী কিছু করার নেই, তার জন্য না আপনারা বঞ্চনা করে দিল্লি গেলেন, আর শুভেন্দু বঞ্চনা করে নবান্নে গেলেন, মানে এটা তো আপনাদেরও চাপ হলো। না উনি কিসের বঞ্চনা করেছেন? উনি যদি বলছেন যে হ্যাঁ বাংলার মানুষ বঞ্চিত, বাংলার মানুষ সত্যি কেন্দ্র টাকা দেয়নি, তাহলে বোঝা যেত। উনি উদ্দেশ্যবিহীন ভাবে গেছেন, ঘুরতে গেছেন, নবান্নে গেছেন। যখন থেকে বড় বঞ্চনা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হয়ে গেছে। কুণাল ঘোষ এত বড় বড় কথা বললো, প্রধানমন্ত্রী মুখ অন্য হয়ে গেছে, তাই জন্য গেছে মমতা দিল্লিতে। আর কারোর সাথে এখন বোঝাপড়া একসঙ্গে বলে আমি শুনতে পাচ্ছি না কি জন্য দিল্লি গেছে, আরেকবার বলুন প্লিজ। বোঝাপড়া করতে দিল্লিতে গেছে, প্রধানমন্ত্রী মুখ ঘোষণা করেনি। আবার কি, ও তো সোনিয়ার সাথে বোঝাপড়া করতে গেছে।
আছে কার ইন্ডি সঙ্গে জোটের বোঝা? মমতা। আচ্ছা, সোনিয়ার সঙ্গে। হ্যাঁ, এগুলো ইন্ডি আপনি জোটের আজকের প্রধানমন্ত্রী বৈঠকের হওয়ার কথা কথা কি ছিল, করে হলো না। বলছেন? অভিষেক মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিল, আর হলো না। মমতা আর কি করা বন্দ্যোপাধ্যায় যাবে? কোনোদিন প্রধানমন্ত্রী হতে চাননি, উনি বরং বলেছেন যে মল্লিকার্জুন খাড়গে হওয়া উচিত। আপনারা আরে উনি দিবা বলেছেন, স্বপ্ন তারা দেখছেন। বেরিয়ে গেলেন কেন? উনি তো সেটা একটা সাংবাদিকদেরই কথা- বলতে একটা পারতেন। কথা বলুন তো, ফিরে এসে বলার দরকার ইন্ডিয়া পড়লো জোট কেন? তাকে প্রধানমন্ত্রী করবে কি করবে না, আপনার তো নেই। আরে পৃথিবীর কুণাল মধ্যে ঘোষ সবথেকে বলেছে, নিয়ম। কুণাল ঘোষ আপনাদের বলেছে, মুখপাত্র মানুষের তৃণমূলের। আবেগ থাকতে পারে, শুনুন। তার না, আবেগ না, আছে। তৃণমূলের- শুনুন, তৃণমূলে আপনারা- মুখপাত্র বড় না মুখ বড়? মুখ তো মমতা। না, আমাদের প্রথম কাজ হচ্ছে যদিও- না পিউ, আমাদের প্রথম কাজ হচ্ছে বিজেপি নামক এই সন্ত্রাসবাদী যে দলটি তাকে আরে এবার তাকে তো আগে 400 নামিয়ে দাও, পাবে, এবার তো তারপরে চিন্তা আরোই করবো। পাবে না। আচ্ছা তারপরে আচ্ছা আমরা আচ্ছা অন্য প্লিজ, কথা বলবো। শুভেন্দু অধিকারী আজ নবান্নে গেলেন। শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে 20 তারিখ যখন মোদির সঙ্গে সাক্ষাতে বসবেন মমতা, তখন কিন্তু রাজ্য বিজেপি ছেড়ে কথা বলবে না, বড় কিছু করবে। শুনুন। ব্যানার্জি মোদিজি সাক্ষাৎ হচ্ছে না, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী লাইন খেয়েছেন, দিয়েছেন। মোদিজি রাজধর্ম পালন করেন। পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে 20 তারিখে একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি। 20 তারিখ একই সময়। সুমনদা, একটা বিখ্যাত গান ছিল, গড ইজ ওয়াচিং আস ফ্রম এ ডিস্টেন্স, বেটি মিডলারের গান। আপনি যদি দূর থেকে দেখেন, রাজ্য বিজেপি, রাজ্য কংগ্রেস, রাজ্য সিপিএম তিনজনই ক্রাইসিসে। রাজ্য বিজেপি ক্রাইসিসে কেন? তার কারণ হচ্ছে, যদি এত চুরির অভিযোগ থাকে, তাহলে প্রধানমন্ত্রী সেই চোরেদের সঙ্গে এতক্ষণ বৈঠক করলেন। প্রধানমন্ত্রী তো মানে ডেট দিয়ে বৈঠক করেছেন, তাহলে প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই সব ফাইল ছিল। তার মানে রাজ্য বিজেপি আপাতত মানে শুধুমাত্র গীতা পাঠ ছাড়া রাজ্য বিজেপির কাছে কিছু নেই, হাতে রইল পেন্সিল। এবার কংগ্রেস এবং সিপিএম, যারা রাজ্যে বলে সেটিং, যদি সেটিং হয়ও কি করবেন বলুন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাহুল গান্ধীকে বলেন যে আপনার সঙ্গে হাত মিলিয়ে আমি 30টা আসন এনে দেবো, তাহলে মোহাম্মদ সেলিমেরও হাতে রইল পেন্সিল, এবং অধীর চৌধুরীকে দৌড়ে যেতে হবে মালদা, মুর্শিদাবাদ এবং আর কটা সিট পাওয়া যায়। So God is watching us from a distance, and Modi and Mamata have made the show. এবার বাম কংগ্রেসের রিয়াকশন তো মাস্ট। অভিষেক, না মানে গান নিয়ে আলাপ আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আলটিমেটলি সমস্যাটা হচ্ছে যে দিনের শেষে যাদের টাকা পাওয়ার কথা তারা টাকা পাচ্ছে না। সমস্যাটা দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয়টা কী ছিল, যে একটা বকেয়া টাকা, সে বকেয়া টাকাটা যে অ্যাবসলিউটলি বকেয়া, সেটা লোকসভাতে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রীরা বলেছে। আবার তার পাশাপাশি এটাও ঠিক, ইউটিলাইজেশন সার্টিফিকেটের তরফ থেকে, মানে রাজ্যের তরফ থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। একটা অ্যাবসলিউটলি টেকনিক্যাল অফিসিয়াল স্টেপ। এই টেকনিক্যাল অফিসিয়াল স্টেপটা হওয়া উচিত সংশ্লিষ্ট দপ্তরের আমলাদের বেতন। লেট মি বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট ইট। তোমার আমার ট্যাক্সের পয়সায় রাজ্যে এবং কেন্দ্রে একাধিক ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের বেতনভুকরা আছে, তারা এই কাজটা করবার জন্য মাইনে পায়। সেটা না করে আজকে যে জিনিসটা হলো, এটা দুর্দশা, একটা ফটো অপটিক্স হলো, এবং আমরা দুপুর 2টোর সময় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। সবকটার তো একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আছে। আচ্ছা, আমার একটা কথা বলো, আজকে আমরা তারপরে যে বিবৃতিটা শুনলাম, বিবৃতিটা তাদের, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলেছেন ধরে নিই, কেন্দ্র এবং রাজ্যের যৌথ সমীক্ষক দল হবে। কি সমীক্ষা করবে? সেই সমীক্ষাটা করবে হচ্ছে বকেয়া এবং হিসেব। মানে আমার কিছু অঙ্ক মেলাম, এটা ছাড়া কোনো কাজ নেই। নিশ্চয়ই তোমার বাড়ি গিয়ে দেখবে না আপনাকে 100 গ্রাম দেওয়া হয়েছে না 50 গ্রাম দেওয়া হয়েছে। আরে দ্যাট ইজ অলরেডি দেয়ার, তার জন্য সিএজি আছে। এই বোঝার ওপর শাঁখের আটিটার দরকারটা কি? তার মানে কোঅর্ডিনেশন হবে, একটা কোঅর্ডিনেশন হবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, কেন্দ্র রাজ্য একসঙ্গে দেখবে। আমাকে একটা কথা বলো, হ্যাঁ, আজকে রাজশ্রী এমন আসছে। তো নয় যে 9 বছর ধরে একটা সরকার এই প্রথমবার এলো। ভারতবর্ষ 2014-তে স্বাধীন হয়নি। 2014-এর আগে ভারতবর্ষ ছিল, তখনও লোকজন রেশন পেত, লোকজন বাড়ি পেত। তাহলে তখন সমন্বয় হতো না? তখন তো এত কম্পিউটারও ছিল না। মানে তোমার আমার বাবারা, তোমার আমার ঠাকুরদারা রেশন পেত, তাদেরকে কে এসে দিয়ে যেত? কতবার জ্যোতি বসুকে যেতে হয়েছে? আরে এই ফটো অপটিক্সের দরকারটা কি?
আমি তো বুঝতে আচ্ছা পারছি না। রাজস্বী কিছু একটা বলতে চাইছে এই দরকারের প্রশ্নে, আমি আসছি অভিষেক এক্ষুনি। রাজস্বী, অভিষেক দা ভুলে গেছে কমিউনিস্ট পার্টির ট্যাগলাইনই ছিল হচ্ছে প্রতিটা জায়গায় কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। আজকে দাঁড়িয়ে জোট হয়েছে বলে যদি জ্যোতিবাবুর স্টেটমেন্টগুলো ভুলে যায়, অনিল বিশ্বাসের স্টেটমেন্টগুলো কংগ্রেস ভুলে যায়, আমার আর কিছু বলার নেই। তবে বড় ভালো লাগছে যে আজকে কি সুন্দর কংগ্রেসের মুখপাত্র সুর বদল হয়ে গেছে। এতদিন মমতার বিরোধিতা, এখন কিন্তু তার মানে আবাসের দুর্নীতি হয়নি, টাকার দুর্নীতি হয়নি, সুর নরম হয়ে গেছে। মানে অভিষেক দা সেটিংটা কোথায় হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে। এতদিন অনেক সেটিং চিৎকার করেছো, অনেক সেটিং চিৎকার করেছো, সিপিএম আর কংগ্রেস পরিষ্কার হয়ে গেছে। স্বাস্থ্য মানে আমার স্বাস্থ্য ভর্তুকিটা আমরা দিয়েছি বলে তুই আজকে দাঁড়িয়ে আছিস, ওইসব ফালতু কথা মানে মানে ওগুলো বুঝতে পারলাম না আমি দাঁড়িয়ে আছি মানে, ওগুলো হ্যাঁ মানে আমি দাঁড়িয়ে আছি মানে আমি বুঝতে পারলাম না মানে কি কি অভিষেক আপনি যদি আরেকবার বলেন। আমরা একটা সময় ভর্তুকি দিয়েছিলাম বলে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি দিয়েছিল? আচ্ছা কংগ্রেস ভর্তুকি দিয়েছিল বলে এখন অনেকে দাঁড়িয়ে আছে, তার মধ্যে যে অভিযোগ করছে সেও মানে অবভিয়াসলি ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এর মতো নয়। ভর্তুকি দিয়েছিল তার জন্য আমি দাঁড়িয়ে আছি, কংগ্রেস ভর্তুকি দিয়েছিল তার জন্য ভারতবর্ষের মানুষ দাঁড়িয়ে আছে, এইটা বলতে চাইছেন আপনি? মানে আপনাদের দয়ায় বেঁচে আছে গোটা ভারতবর্ষ, এইটাই সমস্যা, এইটাই সমস্যা যে কংগ্রেস মনে করে যে পুরো ভারতবর্ষ হচ্ছে গান্ধী পরিবারের জমিদারি, বাবার জমিদারি মনে করেন আপনারা, তাই জন্য আপনাদের এই অবস্থা, তাই জন্য উড়ে গেছে, তাই জন্য উড়ে গেছেন এইভাবে। এবং বাকি ভারতবর্ষের কটা সিট পাবেন এবারে? আরে আরে থামুন থামুন অতনু, আমি 10 সেকেন্ড একটু সুযোগ দেব। হ্যাঁ 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 আমরা বেটি বাঁচাও বলে নরেন্দ্র মোদি অভিষেক আপনি বাইরে আছেন প্লিজ, তোর পাসপোর্ট টাইম ম্যানেজমেন্টে সমস্যা হচ্ছে। অভিষেক আমি আসছি, অভিষেক আসছি প্লিজ, আসছি। হ্যাঁ আমি শেষ 10 করুন, সেকেন্ড অতনুর কাছে যাব। এক হচ্ছে বাবার জমিদারি টমিদারি বলা উচিত না এই কারণে যে বিজেপিতেও আজকাল এত অধিকারী ইত্যাদি নেতারা আছেন যারা বেসিক্যালি বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছেন, পয়েন্ট নাম্বার 1। আর আসার সময় দেখলাম যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলো পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে গেছে, ফলে আর কি কি পিএম এর নামে হবে সেটা নিয়ে বোধহয় বিরোধীরা চর্চা করতে পারে। রাজস্বী উত্তর দেওয়ার আগে অতনু আসবো আসবো। আচ্ছা পিএম দেখুন, আপনারা এই যে দেখালেন এই মমতা মোদির বৈঠক, রাজ্যের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গেছেন। রাজ্যের বকেয়া দাবির টাকা, রাজ্যের যা ন্যায্য হকের টাকা সেটা রাজ্য ফেরত পাক, এই ব্যাপারে আমার মনে হয় না আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে যে কারোরই কোনো দ্বিরুক্তি আছে। আবার এটাও ঠিক অভিষেকদা বলার সময় যেটা বললো যে ইউটিলাইজেশন সার্টিফিকেট সেকশন 27-এ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারছে না, সত্যি তো এটা একদমই মানে প্রশাসনিক স্তরের আমলা স্তরের কাজ। আসলে দাঁড়িয়ে মুশকিলটা হয় হচ্ছে এরকম বৈঠক এর আগেও বহুবার হয়েছে, ওই সুমনদা বলার সময় বললো হাতে রইল পেন্সিল, রাজ্যের হাতে পেন্সিল রয়ে গেছে, বরং মাঝখান দিয়ে দেখা গেছে সারদার যে রাজীব কুমারকে সিবিআই খুঁজে পাচ্ছিল না, এরকম একটা বৈঠকের পর সে হঠাৎ করে বেরিয়ে এলো, সে চট করে বেলটাও পেয়ে গেল। আসলে মুশকিলটা হচ্ছে এই জায়গাগুলো কোথাও গিয়ে একটা ধোঁয়াশা বা প্রশ্ন তৈরি করে দেয়। আর এই শুভেন্দুবাবু না ধোঁয়াশায় বিশ্বাস করুন, আমি মানে আমি যদি সত্যি নিজেকে মানে এই 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 বিতর্কের বাইরে দেখি তাহলে আমি ধোঁয়াশার মধ্যে রইলাম, কারণ বঞ্চনার কথা বলছেন মমতা এবং তার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, বঞ্চনার কথা বলছেন শুভেন্দু, তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমি সেটাতেই আসছি, আমি একটা শুধু বলি, শুভেন্দু অধিকারী আজকে বঞ্চনায় নিয়ে গেছেন। সত্যি তো এই রাজ্যে 2011 সালের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই বিরোধীদের যে বেসিক স্পেসটুকু দেওয়া, বেসিক যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি তাকে হচ্ছে প্রশাসনিক সভায় ডাকা, এই জিনিসগুলো তো এই রাজ্য থেকে উঠে গেছে। কিন্তু এটাও মনে রাখতে হবে শুভেন্দুবাবু 2020 অবধি এই তৃণমূলেরই অংশ ছিল যারা হচ্ছে গোটা মেদিনীপুর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে যখন তৃণমূল একজনও নির্বাচিত কোনো বিরোধী প্রতিনিধিকে কোনো প্রশাসনিক বৈঠকে ডাকতো না, সেই মন্ত্রিসভার মুখ আলো করে 2020 অবধি শুভেন্দু অধিকারী বসেছিলেন। কাজে আপনি বলছিলেন না কেন মমতার শুভেন্দু মুখোমুখি হচ্ছে না, আসলে আয়নায় দুজনকে দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যা করে এসছেন শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে, আজকে শুভেন্দু অধিকারী তার প্রতিবাদ জানানোর নাটক করতে গেছেন। হ্যাঁ রাজস্বী, এক নম্বর কথা সুমনদাকে জবাবটা দিয়ে দিই। সুমনদা, প্রধানমন্ত্রীর নামে হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, ইন্দিরা বিকাশ পত্র, রাজীব গান্ধী খেলরত্ন বলে দিই, ব্যক্তিগত কেউ করেছে সেটা প্রধানমন্ত্রী, রাজ্য সরকার করেনি, কেন্দ্র সরকার করেনি। সুমনদা, ইন্দিরা গান্ধী, নেহরুজি এবং রাজীব গান্ধীর নামে সব হয়নি। আর দ্বিতীয় কথাটা বলে দিই,
ব্যক্তিগত এখানে কাজে- দাঁড়িয়ে আরে দাঁড়াও জবাবগুলো দিয়ে দিই তারপরে আচ্ছা, ঠিক পরপর আছে, বলে দিই স্টেডিয়ামটা কার ব্যক্তিগত? এখানে দাঁড়িয়ে সিপিএম স্টেডিয়ামটা যে বড় বড় কথা স্টেডিয়ামটা বলছে ব্যক্তিগত মানে তাহলে আদানি স্টেডিয়ামের বিপ্লব মালিক কে? বন্দ্যোপাধ্যায় রাজস্বী কি? নরেন্দ্র মোদী তো রাজস্বী নরেন্দ্র মোদী তো নয় আরে একজন। নরেন্দ্র মোদী তো নয় নরেন্দ্র মোদী মালিক নয় নরেন্দ্র মোদী মালিক নয় নরেন্দ্র মোদী মালিক নয় নরেন্দ্র মোদী মালিক নয় খুঁজে না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মতন এত কোটি কোটি টাকা সম্পত্তি নেই বিজেপির কারোর কাছে আপনার স্টেডিয়ামে আজকে সিপিএম এর কথা যেগুলো না, এটা কথাগুলো বলুন না, বলা stadium হচ্ছে বলুন। না সিপিএম কে বললে গায়ে ধরছে তো এখন ঠিক আছে, সিপিএম কে বললে এখন গায়ে ধরছে কারণ তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস সিপিএম এর দুটি ভাই আজব ব্যাপার স্টেডিয়ামের বলছেন মোদির নামে স্টেডিয়াম হচ্ছে স্টেডিয়ামটা আরে বাবা আমি জানি জোট হয়েছে আপনাদের এর উত্তর আমি নেই, তো রাজস্বী জানি কাছে জোট নেই। হয়েছে আপনাদের এখন অনেক যে কথা ভোট শুনছি। হয়েছে এখন আপনাদের রাজস্বী জোট হয়েছে ভালো কথা তো বল্লভভাই মানুষকে প্যাটেলের জানান নাম করে বলে তৃণমূলের সঙ্গে সিপিএম আর শেষ। কংগ্রেসের জোট হয়েছে শেষ। এটাই তো বাস্তব শেষ। আচ্ছা, আজকে মমতা যখন গিয়েছিলেন মিটিং করতে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও থাকার কথা ছিল অন্যান্য সাংসদদের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন না এবং লাস্ট মিনিট এলিমিনেশন হয়েছে বলে জানা যাচ্ছে। কারণটা কি? গতকালের ওই অঙ্গভঙ্গি, তাতে কি চটেছেন মমতা? আমরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করতে শুনেছি সাংবাদিকদের। কি উত্তর এলো দেখুন। ऐसा बारे में मेरे को कुछ पता नहीं है, मैंने इसका बारे में कोई टिप्पणी नहीं कटेंगे। इसमें हमारा पार्लियामेंट्री पार्टी दे आर टेकिंग केयर, सो दे विल बी फेयर इनफ टू टेक द डिसीजन। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली, आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो। হালকা ছলে মজার রাজনীতি। পরবর্তী প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি আপনি সমর্থন করছেন কল্যাণের পাশে? সেই উত্তর এড়িয়ে গিয়েছেন মমতা ব্যানার্জি। তবে কল্যাণ নিজে এড়াননি, আজ মুখ খুলেছেন ক্যামেরার সামনে। আজকে যখন মোদির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শুরুর 1 ঘন্টা আগে থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার মন্তব্যকে নিয়ে কার্যত বিজেপি শিবির ময়দানে নেমেছে এবং রাষ্ট্রপতির বিবৃতি আসা থেকে শুরু করে প্রধানমন্ত্রী জগদীপ ধনকরকে ফোন বিভিন্ন বিষয় নিয়ে করা শুরু হয়েছে। কোথাও কি গিয়ে মনে হলো যে এই আপনার মন্তব্যকে হাতিয়ার করে আসলে বিজেপি একটা রাজনীতিকরণ করছে? আমি লোকসভার মেম্বার, রাজ্যসভাতে কিভাবে কি চেয়ারম্যান কি করছেন বা আমি তো জানি না, আমি তো দেখি না। আর রাজ্যসভার লাইভও আমি টিভি প্রসিডিংও আমি দেখি না, আমি জানি না। 130 জনের ওপর মেম্বার অফ পার্লামেন্টকে সাসপেন্ড করা হয়েছে। এ ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে নেই। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তা প্রতিবাদ করছি যখন, তখন এসে প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে, ভদ্র ভাষা। কারণ হচ্ছে মিমিক্রি ইজ অ্যান আর্ট, ইটস নট অ্যান অফেন্স। এটা তো আজকে জয়রাম রমেশ একটা ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি লোকসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মিমিক্রি করছেন। তো আমরা তো ওটাকে কোনো সিরিয়াস নিইনি, লাইটভাবে নিয়েছি। আমি তো ওনার কীভাবে উনি চালান, কীভাবে ভাবভঙ্গি, তাও তো আমি জানি না। তা এখন উনি সেটাকে ওনার লেগেছে, কোথাও আঘাত লেগেছে মানসিকভাবে। আমি ধনকরজিকে রেসপেক্ট করি, উনি আমার প্রফেশনাল লোক, আমার চেয়ে সিনিয়র, রেসপেক্ট করি। উনি গভর্নর ছিলেন, আমি রেসপেক্ট করি। আমার অনেক জায়গায় ডিসেন্ট আছে ওপিনিয়নে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। এখানে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, আমি রেসপেক্ট করি। আমি সমস্ত সাংবিধানিক পোস্টের মানুষকে আমি রেসপেক্ট করি। আমি খুব কুইক রিয়াকশন নেব এখানে যারা আছেন প্রত্যেকের। অনিন্দদা, দেখুন কি করেছেন সেটা উনি স্পষ্ট বলে দিয়েছেন। এই কথা বলতে আমার একটা হঠাৎ মনে পড়লো, শিল্পকলার প্রদর্শন করেছেন, আমি আপনাকে বলছি মিমিক্রি করেছেন উনি, সেটার উত্তরটা দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, যখন এখানে নরেন্দ্র মোদী দিদি ও দিদি করে সুর টেনে যখন এই জিনিসগুলো করতেন, তখন তো এখানকার লোক কেউ কোনো কথা বলেননি। সময় কম, দ্রুত রাজস্বী। দিদি ও দিদি আর তার সাথে দাঁড়িয়ে আজকে না দিদি ও দিদি তোমার সময় বলিনি তো, বলিনি তো তোমার সময়, তাই তুমি বলো, বলতে দিও না তাহলে, তাই তুমি বলো, তাহলে তুমি বলো। উত্তরটা দিক। হেসে গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
ফাঁসার কি? ফেঁসে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে, যে কোথায় কাজটা করেছে গর্হিত অপরাধ করেছে, এবং সেটা দাঁড়িয়ে ভিডিও করে একজন সাংসদ সেটা দাঁড়িয়ে ছড়িয়ে দিচ্ছে যে ভারতবর্ষের ডেমোক্রেসির কি মানে কোন জায়গায় এর নামিয়ে থেকে নিয়ে নক্কারজনক এসেছে কিছু হতে পারে না সেটাকে। রাজশ্রী। অতনু, দেখুন, এই জগদীপ ধনকরকে নিয়ে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্টটা বেশ মজার। উনি যতদিন রাজভবনে ছিল তৃণমূল এত বড় বড় কথা বলেছেন ওনার বিরুদ্ধে, আবার ওনার থেকে বিরুদ্ধে যখন ভোট দেওয়ার ছিল তৃণমূল বয়কট করেছেন। আবার যে তৃণমূল হচ্ছে গিয়ে এই ব্যাপারটাকে লাইট একটা মজার ব্যাপার বলছে, তারাই আবার হচ্ছে যারা মিমিক্রিকে শিল্প করে তারাই আবার কার্টুন পোস্ট করলে তাকে 10 বছর কোর্টে ঘোরায়। মানে তৃণমূল কংগ্রেস তার শিল্পকলার প্রতি প্রেম, এ একটা জটিল ব্যাপার। সুমনদা, দেখুন, মিমিক্রি সত্যি একটা আর্ট ফর্ম। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার নিজের কার্টুনকে উৎসাহ দিয়েছেন, এবং যখন উনি মৃত্যুশয্যায় ছিলেন তখনও বলেছেন যে আমাকে নিয়ে কার্টুন করো, তার জন্য শঙ্করের কোনো অসুবিধা হয়নি। একই ঘটনা যেটা জয়রাম রমেশ এবং মহুয়া মৈত্র দুজনেই আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পার্লামেন্টে দাঁড়িয়ে মিমিক্রি করেছেন। ফলে বিজেপি নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না যে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়। এটা তো তার ভারতবর্ষের ইতিহাস আছে, সংসদের ইতিহাস আছে, তার রুল বুক আছে, সেই অনুযায়ী এটা হতে পারে। এটা তো দুম করে মানে একটা হঠাৎ করে যে আমার রাজনৈতিক বিরোধী সেই কিছু করলে সেটা এথিক্স কমিটিতে যাবে, আর যে আমার রাজনৈতিক সপক্ষে সেখানে রমেশ বিদুরি হলে সব সাফ, তাহলে এটা হতে পারে না। অভিষেক, দেখো, ইংরেজিতে একটা কথা আছে, লিডার গেটস দ্য অপোজিশন দে ডিজার্ভ। এই ছবিটা তো আজকে সবাই দেখছে যে নরেন্দ্র মোদীর এটা। নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে রেণুকা চৌধুরীকে সুর্পনখা বলেছিল। আবার এই লোকসভাতেই আমরা দেখেছিলাম, এটা প্রণব মুখার্জির খাতা থেকে আমি কোট করছি, মানে আত্মজীবনী থেকে, উনি বলেছিলেন জওহরলাল নেহরু সবসময় অটল বিহারী বাজপেয়ীকে প্রোৎসাহিত করতেন যে হ্যাঁ আপনি বলুন, আপনার বক্তব্য আমাদের শুনতে ভাল লাগে। তো আজকে যদি জওহরলাল নেহরুর মতো শাসক থাকে, অবশ্যই একজন অটল বিহারী বাজপেয়ীর মতো বিরোধী পাবে। আর কিন্তু আজকে যদি নরেন্দ্র মোদীর মতো শাসক থাকে, কল্যাণ ব্যানার্জির মতো বিরোধী থাকবে। ঠিক যেরকম একটা সময় মানে এখানে বিধান রায় ছিল, জ্যোতি বসু ছিল, এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আছে, স্ট্যান্ডার্ডটা ওইখানে শুভেন্দু অধিকারী স্ট্যান্ডার্ডে নেমেছে।